এখন আমি আলোচনা করব ভাবের দুনিয়ায় জাপানের অগ্রসরতা এবং বাংলাদেশের পশ্চাৎপদতা। বাংলাদেশ কি জাপানের মতো কখনো ডেভেলপড হতে পারবে? আসলে একটা জাতি বড় হওয়ার জন্য জাতির মনটা বড় হইতে হয়। তো ভাবের দুনিয়ায় জাপানের পতাকা আর বাংলাদেশের পতাকা একরকমই, দুইটা দেশের পতাকায় আছে, সূর্য আছে, কিন্তু ওদের পতাকার রঙটা সাদা আর আমাদের পতাকার রঙটা সবুজ। এটা হলো ব্যাপার। কিন্তু আরও একটা ব্যাপার আছে, জাপান হলো গিয়ে ভূ রাজনৈতিক অবস্থানটা পৃথিবীর সবচেয়ে পূর্বের দেশ বলা হয় জাপান বা নিপ্পনকে, কিন্তু বাংলাদেশ একটা পশ্চাৎ হিসাবেই ধরা হয়। কাদের থেকে পশ্চাৎ? জাপানের তুলনায়। কিন্তু এটা কিন্তু এই পাঞ্জাবিদের থেকে পূর্বে, ইংল্যান্ড থেকে পূর্বে, কিন্তু আমরা কিন্তু মনের দিক থেকে পাঞ্জাবি বা ইংল্যান্ড বা জার্মানি থেকে পিছনে আছি। তো কাজেই ভূ রাজনৈতিক অবস্থানের থেকেও আমাদের অবস্থানটা দার্শনিকভাবে পশ্চাৎপদ, এবং এই দার্শনিকভাবে পশ্চাৎপদের কারণ হলো গিয়া বিশেষ করে কলকাতা নামক একটা কলোনিয়াল শহর, যে শহরটার আগে কোনো অস্তিত্ব ছিল না, কলোনিয়াল পিরিয়ডেই এই শহরের জন্ম। তারা ব্রিটিশ এবং ফ্রেঞ্চদেরকে করেছে, এই খোদা জ্ঞান করার মতো একটা অবস্থা। যেমন হিংটিং ছট নামে একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনারা যদি পড়েন ওইখানে দেখবেন যে মানে এদেশের শাসন ব্যবস্থাকে কোন পর্যায়ের ব্যঙ্গ করেছে। কিন্তু এখানে কিন্তু ফ্রান্সের শাসন ব্যবস্থাকে উন্নত ধরা হয়েছে। হিংটিং ছটে এরকম দেখাচ্ছে যে রাজা স্বপ্ন দেখলো যে 3টা বাদরে উকুন বাঁচিতে পরম আদরে, রাজার উকুন বাঁচতেছে 3টা বাদরে, এবং এই স্বপ্নের ব্যাখ্যা কী? এই স্বপ্নের ব্যাখ্যাতে দেখা যাচ্ছে হাজার হাজার পণ্ডিত, হিন্দু পণ্ডিতরা মিলিয়া আজে বাজে কথা বলতেছে। কিন্তু ওই সময় একজন ফ্রেঞ্চ দার্শনিক এসে বললো যে এই স্বপ্নের কোনো অর্থ নাই, আপনি কাজে কর্মে মন দেন। তখন তাকে বললো যে একে ভালো রকম পিটানি দাও এবং গাধায় চড়ে ঘোল ঢাইলা একেবারে অপমান করো। তখন এই ফ্রেঞ্চ দার্শনিক পালায়ে গেল ওখান থেকে। তো ফ্রেঞ্চ ওখানে বলতেছে যে তার কটা, তার চুল, নীল চোখ, হ্যাঁ, এবং এই ফ্রেঞ্চের আনার উদ্দেশ্য কী? কারণ ব্রিটিশ দার্শনিকের যদি কথা বলা হয় তাহলে তো বলবে যে তুমি সরকারের দালাল। ফ্রেঞ্চরা তো আমাদের মুক্তিযুদ্ধে বা মানে এই যে পলাশি বিপ্লবে কিন্তু ফ্রেঞ্চরা সিরাজদৌল্লার মিত্র ছিল, কাজে ফ্রেঞ্চদেরকে নিয়ে আনা হয়েছে, কিন্তু কতপি জার্মান নয়, এটা বুঝতে হবে। তিনি যে জার্মান দর্শন পড়েননি এমন নয়। রবীন্দ্রনাথ কিন্তু ব্রিটিশদেরকে ভালোবেসেছেন, ফ্রেঞ্চদেরকেও ভালোবেসেছেন, কিন্তু জার্মানদেরকে ভালোবাসেনি। কারণ জার্মান দর্শনকে তিনি জার্মান দর্শন পড়েছেন, জার্মান দর্শন থেকে অনেক কিছু চুরি করেছেন, কিন্তু মৌখিকভাবে জার্মানদের শ্রেষ্ঠত্ব কখনো স্বীকার করেনি। কারণ জার্মানদের শ্রেষ্ঠত্ব স্বীকার করলে তার প্রজাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়ে যায়, কারণ তার প্রজারা ছিল মুসলমান, আর জার্মানরা মুসলমানদের হার্ট এবং ব্রিটিশদের ব্রেনের সমন্বয় ঘটাইছে, এবং ব্রিটিশদের ব্রেন থেকে জার্মানরা মুসলমানের হার্টের গুরুত্ব অনেক বেশি দিয়েছে। তো তার বেশিরভাগ প্রজাই ছিল মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারিতে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে হিংটিং ছটে দেখা যায় যে যখন ওই গৌড় থেকে কিছু পণ্ডিত আইসা, তখন সে বলল যে কি ইসের গুরুমারা চেলা, এই গৌড়ের যে পণ্ডিত সে হলো কার গুরুমারা চেলা? সে হলো ওই মানে ফিরিঙ্গিদের গুরুমারা চেলা। এখানে বুঝতে হবে যে এই হিংটিং ছটে কিন্তু বাংলাদেশের বা এখানকার মন্ত্রের সাধনার প্রতি অবজ্ঞা আছে, এবং ওয়েস্টার্ন যে যন্ত্রের সাধনা, সিস্টেমেটিক লাইফ, কিন্তু ওয়েস্টার্ন লাইফের যে নাস্তিক সেইটার প্রতি কোনো অবজ্ঞাই নাই। যে নাস্তিক হওয়াটাও হইলেও বিধেয়, কিন্তু তাতে ক্ষতি নাই যদি আমরা তাদের যন্ত্রের সাধনা পাই। কিন্তু জার্মানরা দেখাইতেছে যে না, যন্ত্রের সাধনার সাথে সাথে নাস্তিকতার জন্য আফসোস করাও দরকার, খোদার পরে বিশ্বাস রাখা দরকার, নাস্তিকতা মেনে নেওয়ার কোনো কারণ নাই। কারণ জার্মান দর্শনটাকেই যে টপ জার্মানির, তিনি হলেন গেটে, এবং গেটে বলছেন যেই জেনেছে নিজেকে সেই জেনেছে, পূর্ব আর পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার নয়। মানে পূর্বের যে আস্তিকতা, পূর্বের যে ব্যক্তিত্ব, পার্সোনালিটির সাথে এই পশ্চিমের যে টেকনিক্যালিটি বা যন্ত্রের ব্যবহার, এই দুইটার সমন্বয় ঘটাতে চেয়েছিল জার্মানরা। তো এই জার্মান দর্শনকে রবীন্দ্রনাথ প্রচণ্ডভাবে ঘৃণা করেছেন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এবং তিনি ব্রিটিশ ফ্রেঞ্চ কলোনিয়াল দর্শনগুলোকেই টপ বলেছেন। তো কাজেই এহেন রবীন্দ্রনাথ, যিনি জার্মান দর্শনকে ঘৃণা করতেন আর ব্রিটিশ ফ্রেঞ্চদেরকে টপ বলতেন, তিনি যখন জার্মান দর্শনের ভক্ত ইকবালের বাসা দেখা করতে যান, ইকবাল কিন্তু তার সাথে দেখা দেননি।
তাহলে আমাদের এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিংটিং ছটের যে কাহিনীটা, যে এই গুরুমারা চালার কথা, গৌড়ের যে পণ্ডিত আসলো এবং তাকে বললো কি যে সে হলো গিয়া ছোটোখাটো, তার মুখ যন্ত্রে এত শব্দ হয় ছোটোখাটো যন্ত্রের মধ্যে। কারণ রবীন্দ্রনাথ নিজে ছিলেন লম্বা চড়া, তিনি প্রায় 6 ফিট 2-3 ইঞ্চি লম্বা ছিলেন, কিন্তু তার এই ধরনের বর্ণবাদী চিন্তাভাবনা আর বর্ণবাদী চিন্তার জন্য তিনি তখন আফসোস করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাটন রাসেলকে চিঠি লিখছেন, সেখানে তিনি নিজেকে ব্রাহ্মণ বলে স্বীকার করেছেন, তো এই গর্ব করেছেন। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই কলকাতার যারা বঙ্কিম বলি, শরৎ বলি আর রবীন্দ্রনাথ বলি, তিনজনই বর্ণবাদী কথাবার্তাকে সাপোর্ট করেছেন। ফলে উত্তর ভারতের লোকেরা কিন্তু বাঙালিদেরকে ঘৃণা করে, দক্ষিণ ভারতের লোকেরাও ঘৃণা করে, কারণ উত্তর ভারতের সাহিত্য কিন্তু প্রচণ্ডভাবেই হৃদয়ের সাহিত্য, দক্ষিণ ভারতের সাহিত্য ওই উত্তর ভারতের সাহিত্যকে ফলো করেছে। ফলে হৃদয়ে বর্ণবাদের স্থান হয় না, হৃদয়ে স্থান হয়, আর ব্রেইনের শয়তানিতে, শিয়ালের বুদ্ধিতে বর্ণবাদের স্থান হয়। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিংটিং ছট কবিতাটা আপনাদের পড়তে হবে, এবং এই কবিতাটা বঙ্কিমের মারা যাওয়ার প্রায় 1-1.5 বছর আগেই লেখা। তো এইখানে বঙ্কিম যেহেতু এদেশীয় শাসন, যদি বঙ্কিমও বর্ণবাদী, কিন্তু তিনি হিন্দুত্বের শাসন ব্যবস্থাকে তিনি ভালোবাসতেন। তো তিনি বঙ্কিমচন্দ্র জার্মান দর্শনকেও ভালোবেসেছেন, কিছু জার্মান দর্শনের যে খারাপ অংশ নিশ্চয়ের কথা তিনি বারবারই করেছেন। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ দুজনেই পড়াশোনা প্রচণ্ড পরিমাণে বেশি, কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে বর্ণবাদী, এটাও আমাদের স্বীকার করতে হবে। তো সেই তুলনায় যখন ইকবাল নিজেকে প্রস্তুত করতেছিলেন, তিনি একবারের জন্য বাংলায় আসেননি, এবং এটা বুঝতে হবে যে তিনি বাংলার এই বিদ্বেষপ্রসূত যে মেধা, এই মেধাগুলোকে ঘৃণা করতেন। তিনি সবসময় হৃদয়বাদের কথা বলেছেন, এবং এদের মোকাবেলা করতে গিয়ে তিনি এত পড়াশোনা করেছিলেন ইকবাল, যে তিনি বলতেন যে পড় লিয়া হ্যায় मैंने মাশরিক মাগরিব কি তামাম কিতাব, পড়েছি আমি পূর্ব পশ্চিমের সকল কিতাব। তো এই গুরুমারা চেলা যে বলতে পারে বাঙালি নিজ দেশের খারাপ দিকটাকে তিনি যে ভাষায় তিনি ব্যঙ্গ করেছেন, সেটার হয়তো দরকার ছিল না। কারণ জার্মান যে ম্যাক্স মুলার, তিনি কিন্তু হিন্দুদের প্রশংসা করেছেন, আর গেটে স্বয়ং ইসলামের প্রশংসা করেছেন। তাহলে ম্যাক্স মুলার সম্বন্ধে রবীন্দ্রনাথ ম্যাক্স মুলারকেও ব্যঙ্গ করেছেন, যেহেতু ম্যাক্স মুলার হিন্দুদের প্রশংসা করেছেন। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে মুখ্যমূলার, ম্যাক্স মুলারকে রবীন্দ্রনাথ বলছেন মুখ্যমূলার বলেছেন আর্য, তাই শুনে ছেড়েছি কার্য। তাহলে মুখ্যমূলার মানে আর্য বলে এখন আমরা কাজ ছেড়ে দিয়েছি, ইন্ডিয়ান লোকেরা আর কাজ করছে না। তো এই কাজের ঠেলায় ওয়েস্টার্নে যে কাজ করছে, অতিরিক্ত কাজের চাপেই কিন্তু অনেকে বলে যে বিশ্বযুদ্ধ, অতিরিক্ত শোষণ, কোন দেশ দখল করব, কোন দেশ খাবো, এই খাই করতে গিয়েই কিন্তু জার্মান আর ফ্রেঞ্চদের মধ্যে যুদ্ধ লেগে গেল, যেটা শুরু হলো গোটা ইউরোপে ছড়িয়ে ফেলো, যাকে আমরা 2টা বিশ্বযুদ্ধ বলতেছি। কাজেই রবীন্দ্রনাথের কথাগুলি চরম নয় আপাতত, এবং সুবিধাবাদী কথাবার্তা, এবং চূড়ান্ত নয়, যেখানে ইকবালের কথাগুলো চূড়ান্ত। কারণ ইকবাল কিন্তু এই 2টা বিশ্বযুদ্ধের পিছনে ইংরেজদের খাই এবং নাস্তিকতার দায়ী করেছিলেন। আর এই রবীন্দ্রনাথ মুসলমানদের বলেছে খাই, কিন্তু মুসলমানরা যদি খাই করতো, তাহলে মুসলমানরা তো অনেক দেশ দখল করেছিল, কোথাও না কোথাও কলোনিয়ালিজম কায়েম করতো, কিন্তু মুসলমানরা কোথাও কলোনিয়ালিজম কায়েম করেনি। এবং এইখানেই কিন্তু আরেকটা আমাদের ভুল হয়ে যায়, যে পাকিস্তান রাষ্ট্রটা কি কলোনিয়াল রাষ্ট্র ছিল? তো এই কলোনিয়াল রাষ্ট্র ছিল কি ছিল না, এই জিনিসটা বুঝতে গেলে ইকবালের দর্শনের সাথে রবীন্দ্র দর্শনটা আলোচনা করতে হবে। ইসের সাথে যে এই ভারতপন্থী যে দার্শনিক বাঙালি ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ, আর পাকিস্তান পন্থী যে দার্শনিক বা কবি গোলাম মোস্তফা, কাজী আব্দুল ওয়াদুদও একজন বাঙালি মেধাবী মানুষ, এবং গোলাম মোস্তফা একজন বাঙালি মেধাবী মানুষ, কিন্তু দুজনের মধ্যেই কিন্তু একজন ভারতপন্থী, একজন পাকিস্তানপন্থী। এই দুজনের মধ্যে যদি ডিবেট লাগাই দেওয়া যায়, দুজনের দর্শন তুলনা করা যায়, তখন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের নেতৃত্ব দিতে পারবে। তখন তারা বুঝতে পারবে যে আস্তিকতা ঠিক না নাস্তিকতা ঠিক, যেই কাজটা আজ পর্যন্ত কোনো বাঙালি দার্শনিক করে নাই, বাঙালি বুদ্ধিজীবী করে নাই। তো আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।